হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই বইয়ের ১৪ পরিচ্ছেদের শেষ অংশ অর্থাৎ ৩০ বছরের পুরাতন দলিলের বিধান সম্পর্কে এখানে কি বলেছে একটু দেখে নেই। এভিডেন্স অ্যাক্টের ৯০ ধারা অনুযায়ী ৩০ বছরের পুরনো দলিল আনুষ্ঠানিকভাবে অর্থাৎ অন্যান্য দলিল যেভাবে প্রমাণ করতে হয় সেভাবে প্রমাণ করতে হবে না। ৩০ বছরের পুরনো দলিল হলে ধরে নেওয়া হয় যে দলিলের সম্পাদন ইত্যাদি সঠিক হয়েছে। রেজিস্ট্রিকৃত দলিলের ক্ষেত্রে এরূপ অনুমান বা প্রিজাম্পশন করা যাবে, কিন্তু অরেজিস্ট্রি দলিল যেমন পৌরনামা, খাজনার দাখিলা ইত্যাদি যেগুলো ৩০ বছরের পুরনো দেখানো হলেও সত্যিই ৩০ বছরের পুরনো কিনা তা নিরূপণ করার পরে ওইসব দলিল আনুষ্ঠানিক প্রমাণ ব্যতীতই প্রমাণে নেওয়া যাবে। বাস্তবতা এই যে এ ধরনের দলিল কৃত্রিম উপায়ে পুরনো বানানো হচ্ছে। এ ধরনের বানানো দলিল অনেক সময় আদালতে দাখিল করা হচ্ছে। কাজেই বিচারককে অবশ্য এ ধরনের অরেজিস্ট্রিকৃত ৩০ বছরের পুরনো দলিল প্রামাণিক দলিল হিসেবে গ্রহণ করার পূর্বে নিশ্চিত হতে হবে যে সত্যিই দলিলটি ৩০ বছরের পুরনো। রেজিস্ট্রিকৃত ও অরেজিস্ট্রিকৃত উভয় প্রকারের দলিলের ক্ষেত্রে নীতিটি অভিন্নভাবে প্রযোজ্য মর্মে আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে, যা নিম্নরূপ: We note from the records that the Amalnama is of the year 1333 BS, i.e. 1926. The suit was filed on 8 June 1979 and therefore the document was more than 30 years old at that time. The benefit of the presumption as to documents more than 30 years old applies to any document and not necessarily only to registered document. Hence, the presumption under Section 90 of the Evidence Act is applicable in the case of the Amalnama of the year 1926. The appellate court did not reverse the findings of the trial court with regard to the Amalnama being accepted as genuine as it was a document more than 30 years old. The appellate court took issue with the fact that DW3 did not mention the presence of Nur Jahan at the time of settlement. In our view, such omission can easily be explained by the fact that in 1333 BS, according to the evidence on record, Nur Jahan was only 7 years old. We note from the evidence on record that the plaintiffs claim that the Amalnama and Dakhilas were claimed by them to be forged, but no step was taken by the plaintiffs to prove that those documents are indeed forged. When any document is produced by a party to a suit and marked exhibit, especially when a presumption under the Evidence Act is attracted by the document, it is incumbent upon the contesting party to lead evidence in order to substantiate the claim that the document is a forgery or is not genuine. ৩০ বছরের পুরনো দলিল আনুষ্ঠানিক প্রমাণের প্রয়োজন নেই, তবে যে পক্ষে দলিলটি দাখিল করা হয় সে পক্ষের একজন যোগ্য সাক্ষীকে জবানবন্দি করে বলতে হবে যে দলিলটি এতদিন কার হেফাজতে ছিল। যদি প্রমাণিত হয় যে দলিলটি যথাযথ ব্যক্তির হেফাজতে ছিল, যেমন দলিলের গ্রহীতা বা সত্ত্ব হস্তান্তর হয়ে যার নিকট স্থানান্তরিত হয়েছে তার হেফাজতে ছিল ইত্যাদি, তাহলে তা গ্রহণ করা যাবে। মূল দলিল ৩০ বছরের পুরনো হলে এক্সিবিট হিসেবে চিহ্নিত হবে। এই নীতির একটি মাত্র ব্যতিক্রম রয়েছে, যেমন কোনো দলিলের সই মুহুরি, নকল বা সার্টিফাইড কপি যদি ৩০ বছরের পুরনো হয় তাহলেও সে নকলের উপরে উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে এক্সিবিট হবে। কোনো দলিল যে সাক্ষী প্রমাণ করেছে তার জবানবন্দি গ্রহণের সময় জবানবন্দি শীটে উহা উল্লেখ করতে হবে। কত নম্বর এক্সিবিট হিসেবে চিহ্নিত হয়েছে তা উল্লেখ করতে হবে। ওই তারিখের মামলার নথির অর্ডার শীটেও তা উল্লেখ করতে হবে। বাদীপক্ষ ও বিবাদী পক্ষের প্রমাণিত দলিল ভিন্ন ভিন্ন নম্বরে এক্সিবিট হিসেবে চিহ্নিত করতে হবে। বাদীপক্ষের দলিল এক্সিবিট নং 1, 2, 3 এভাবে সংখ্যা দ্বারা এবং বিবাদী পক্ষের দলিল অক্ষর দ্বারা, যেমন এক্সিবিট এ, বি, সি দিয়ে চিহ্নিত হবে। বিবাদী পক্ষ যদি 2 বা 3 সেটের হয় তাহলে তাদের প্রথম পক্ষের দলিল A1, B1, C1 এভাবে এবং দ্বিতীয় পক্ষ বিবাদী A2, B2, C2 এভাবে চিহ্নিত হবে।
একই শ্রেণীর দলিল একের অধিক হলে সিরিজ হিসেবে চিহ্নিত করতে হবে, যেমন 1A, 1B, 1C এবং বিবাদী পক্ষের A1, A2, A3 এভাবে চিহ্নিত করতে হবে। এসব চিহ্নিত দলিল সমূহ বেঞ্চ সহকারে সিআরও ভলিউম 2 এর ফর্ম নং J23 এ তালিকাভুক্ত করবেন এবং ওই তালিকায় বিচারকের দস্তখত নেবেন। কোনো দলিল প্রমাণের জন্য বিচারকের সামনে উপস্থিত করার পর বিচারক যদি দেখতে পান যে দলিলটিতে যে মানের স্টাম্প প্রয়োজন ছিল তা দেয়া হয়নি, তবে বিচারক উক্ত দলিলটি কোর্টের কোনো কর্মকর্তার হেফাজতে রাখার আদেশ দিবেন এবং প্রয়োজনীয় স্টাম্প ডিউটি প্রদর্শনের নির্দেশ দিবেন। ওই নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি দেওয়ার পর দলিলটি প্রমাণিত হলে এক্সিবিট হিসেবে চিহ্নিত হবে। বন্টনের মামলার ডিক্রি একটি দলিল যার ক্ষেত্রে স্টাম্প ডিউটি প্রযোজ্য। এরূপ ডিক্রি প্রামাণ্য দলিল হিসেবে আদালতে পেশ করলে প্রয়োজনীয় স্টাম্প ডিউটি দিতে হবে। এ ধরনের কোনো দলিল স্ট্যাম্প ডিউটি প্রযোজ্য হওয়া সত্ত্বেও উক্ত ডিউটি আদায় না করেই যদি প্রমাণে গ্রহণ করা হয় এবং পর্যাপ্ত স্ট্যাম্প ডিউটি না থাকার বিষয়ে যদি অপরপক্ষ কোনো আপত্তি না করে থাকে, তাহলে উহা কার্যকর হতে পারে। কিন্তু ওই ক্ষেত্রেও আদালত যে পক্ষ হতে দলিলটি দাখিল করা হয়েছে সে পক্ষকে প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি প্রদানের নির্দেশ দিতে পারবে। উক্ত দলিলটি ইম্পাউন্ডিং হওয়ার পরে বা এক্সিবিট হিসেবে চিহ্নিত করাই বিশেষ দ্রষ্টব্য। 1, জবানবন্দি জেরা লিপিবদ্ধ করার বিষয়ে হাইকোর্ট বিভাগের কিছু নির্দেশনা রয়েছে। সংক্ষিপ্ত আকারে কিছু কিছু শব্দ জবানবন্দি জেরা লিপিবদ্ধ করার সময় রায় লেখার সময় ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন প্লেনটিভ এর পরিবর্তে PLFF, ডিফেন্ডেন্ট এর পরিবর্তে DEFD, কেসল্যান্ড এর পরিবর্তে CL ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য 2, জবানবন্দি জেরা রায় ইত্যাদি পড়তে যেন কোনরূপ অসুবিধা না হয় সেজন্য এসব স্পষ্টভাবে লেখার নির্দেশ দেওয়া হয়েছে। সিআরও ভলিউম 1 এর বিধি 150 এবং 151 দ্রষ্টব্য।